বাণিজ্য মেলায় স্টল বরাদ্দে হজও বড়ল। কাগজে কলমে 6 দেশের 11 প্রতিষ্ঠানকে দেয়া হলেও অংশগ্রহণ দ্বিগুণের বেশি। অসঙ্গতি নিয়ে মুখে কুলুপ ইপিবির। উদ্বোধনের বছর পেরোলেও স্থবির রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দর। পুরোপুরি চালু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি। শীতের দাপট বাড়ায় ব্যস্ত সিরাজগঞ্জের কম্বলপল্লী। বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। শিল্পের প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতা চান ব্যবসায়ীরা। ভারত থেকে আমদানি বাড়ায় দেশের বাজারে কমেছে পেঁয়াজের দাম। চাঁপাইনবাবগঞ্জে উৎপাদন খরচ উঠছে না কৃষকের। লোকসান কমাতে সরকারি সহায়তার দাবি। এবং ক্ষমতার বছর না ঘুরতে লাখের বেশি ভিসা বাতিল ট্রাম্পের। ভুক্তভোগী বেশিরভাগই শিক্ষার্থী। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অজুহাত হোয়াইট হাউসের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রত্যাশা মতো বিদেশি প্রতিষ্ঠানের সাড়া না মেলায় আন্তর্জাতিক শব্দটি যেখানে এবার বাদ দিতে চেয়েছিল সরকার, সেখানে ডজন ডজন বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আসরে। কারো কাছে স্টল এসেছে নিত্যপণ্যের মতো হাত বদল হয়ে, কেউ আবার নিজের নামে বরাদ্দ পাওয়া স্টলের অর্ধেক ভাড়া দিয়েছেন আরেকজনকে। এমনকি ইরান, পাকিস্তানের কোনো প্রতিষ্ঠানের অংশগ্রহণ নেয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও মেলায় মিলেছে তাদের উপস্থিতি। এমন নানা অসঙ্গতির কারণ জানতে কয়েক দফায় যোগাযোগ করা হলেও মুখে কুলুপ এঁটে থাকে আয়োজক প্রতিষ্ঠান ইপিবি। মোমেন হোসেনের ক্যামেরায় অন্তরা সেনের রিপোর্ট। ये गवर्नमेंट ऑर्गेनाइजर करते हैं, गवर्नमेंट तो उनसे लिया টেন্ডারে পাইছে, যে পাইছে উনি ব্যবসা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নানা সমালোচনার মধ্যে এবার বসেছে 30তম আসর। বিদেশি প্রতিষ্ঠানের প্রত্যাশিত অংশগ্রহণ না থাকায় মেলা শুরুর আগে আন্তর্জাতিক নামই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। অবশেষে 3 দশক আগের নাম বহাল রেখে 3 জানুয়ারি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও এর আগে করা সংবাদ সম্মেলনে জানানো হয় এবার মেলায় অংশ নিচ্ছে 6 দেশের প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি স্টল থাকবে, এটাই স্বাভাবিক। ইপিবির তথ্য বলছে 11টি স্টল আর প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে বিদেশিদের জন্য। তবে বাস্তবে এসে দেখা যাচ্ছে এর সংখ্যা দ্বিগুণেরও অনেক বেশি। কর্তৃপক্ষ বলছে তাদের কাছে এই ধরনের কোনো তথ্যই নেই। তবে কি এর পেছনে রয়েছে অন্য কোনো কারসাজি? চলুন দেখা যাক। মেলার স্থায়ী 2 হলে 2 দিন ঘুরে দেখতে পাই GS13 স্টলে রহমান ট্রেডিং এর ব্যানারে বিক্রি হচ্ছে 2 আলাদা প্রতিষ্ঠানের পণ্য, ইন্ডিয়ান জুতা আর কাশ্মীরি শাল। ইরান এবার অংশ নিচ্ছে আনুষ্ঠানিকভাবে ইপিবি এমন তথ্য না দিলেও মেলায় মিলছে দেশটির প্রতিষ্ঠানের নামে বিক্রি করা বিভিন্ন পণ্য। একই অবস্থা পাকিস্তানি জুতা পোশাকের স্টলেরও। पाकिस्तानी काफ़ी स्टॉल आए हैं इस वक्त। जहाँ तक मैं समझता हूँ 8 से 10 स्टॉल्स होंगे पाकिस्तानी। বাংলাদেশের সবজি কাটার সরঞ্জামাদি বিক্রির স্টলের অর্ধেকে মিলছে ভারতীয় জুতা। এই 2 হলে একটিতে 2টি করে প্রতিষ্ঠান রয়েছে যারা নিজেদের বিদেশি দাবি করছে। এমন স্টলের সংখ্যা রয়েছে 25টি। স্টল বরাদ্দে হজবরলার কারণ জানতে GS 15 নম্বর স্টল ভাগ করে বসা বাংলাদেশের আরবি জামদানি হাউস আর ভারতীয় কাশ্মীরি শাল বিক্রেতার সঙ্গে কথা বললে 2 প্রতিষ্ঠানই আলাদাভাবে দাবি করে ইপিবি থেকে বরাদ্দ নিয়েছেন তারা। हम कश्मीर से ही आए हैं तो कश्मीर का ही लेके आए हैं। किसके पास से लिया? ये गवर्नमेंट ऑर्गेनाइजर करते हैं, गवर्नमेंट तो उनसे लिया। এই যে আপনার টেন্ডারে পাইছে, যে পাইছে উনি ব্যবসা। মাল আমরা না বিক্রি করি আপনার ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আপনারা এসে বিক্রি ইন্ডিয়া একই দোকান আমাদের, বুঝছেন? ইন্ডিয়া কাশ্মীর লোক নিয়ে আসছে। ইপিবির কাছ থেকে সরাসরি বরাদ্দ না পেলেও GS 14-এ বসা হাওলাদার ট্রেডিং এর স্বত্বাধিকারীর সোজা সাপটা জবাব, হাত বদলে পাওয়া এই স্টল আরো 2 জনের কাছে ভাড়া দিয়েছেন তিনি, যাদের একজন বাংলাদেশি, একজন বিদেশি। স্টল বরাদ্দ ইপিবির কাছ থেকেই তো নিয়েছেন। হ্যাঁ, ইপিবির কাছ থেকে নিয়েছেন পুরোটা। এরপরে হচ্ছে এইটুকু হচ্ছে ওদের কাছে। এটা হলো কি আপনার কি এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনেকেই নেই, লাইসেন্স আছে তারাই পায়। এটা আমি আরেকজনের তো নিচ্ছি। আমরা তো আর ডাইরেক্ট এখানে যাইতে পারি না, আমরা ডাইরেক্ট যেতে পারি না, কারণ এটা নিতে হইলে আপনার লাইসেন্স টাইসেন্স লাগে। যার কাছ থেকে নিয়েছেন সেও তো বাঙালি। হ্যাঁ, সে বাংলাদেশি। হ্যাঁ, সে বাংলাদেশি। না, আমি একই নিয়েছি, যেমন তারা আমাদের সাথে আর কি একটিছে। আয়োজন ওয়াশিং প্ল্যান্টের ব্যানারে বিক্রি হচ্ছে 2 বিদেশি প্রতিষ্ঠানের বাহারি পণ্য। मगर इसको 2 भाग किया, एक भाग हमारा, एक भाग
किसके पास से ये भरा गया? उसका नाम अब्दुल्ला, अब्दुल्ला। इसका पूरा नाम क्या है? मालूम नहीं उसका नाम। वो क्या बांग्लादेशी है? हाँ, बांग्लादेश। শুধু স্থায়ী 2 হলে আমাদের চোখে পড়া এমন নানা অসঙ্গতির কারণ জানতে আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কেউ। সময় টিভি থেকে আসছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পূর্বাঞ্চলে বাণিজ্য মেলায় আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 12তম দিন। সকাল 10টা থেকে বাণিজ্য মেলার মূল ফটক কিন্তু খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য, কিন্তু এখনো কিন্তু তেমন দর্শনার্থীর সংখ্যা কিন্তু আমাদের চোখে পড়েনি, যেহেতু আজ স্টল প্যাভিলিয়নগুলোতে কিন্তু সেজন্য কিন্তু ক্রেতার সংখ্যা কম, যেহেতু কর্মদিবসগুলোতে সকাল থেকে তেমন একটা ভিড় চোখে পড়ে না আমাদের, আজও কিন্তু তার ব্যতিক্রম নেই। তাই বলতে গেলে বেশ অলস সময় পার করছেন স্টল প্যাভিলিয়নের যারা বিক্রয় প্রতিনিধিরা আছেন তারা। আবার কিছু স্টল কিন্তু এখনো খোলেইনি বলা যায়, কিছু স্টল আবার গোছগাছ হচ্ছে, এখনো তারা খোলার প্রস্তুতি নিচ্ছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের সংখ্যাও কিন্তু বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এখনো ধীরে ধীরে মানুষ আসছে, যারা ভিড় ভাড়টা এড়িয়ে কেনাকাটা করতে চান তারা কিন্তু ঠিকই মেলাতে আসছেন। অনেকে বিক্রেতারা আবার বিভিন্ন অফার দিয়ে ক্রেতাদের কিন্তু টানার চেষ্টা করছেন। তাদের কয়েকজনের সঙ্গে কিন্তু আমরা এরই মধ্যে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে কর্মদিবসগুলোতে সকালের দিকে তেমন একটা ভিড় থাকে না, বিকেলের দিকে সন্ধ্যার দিকে কিছু মানুষের আনাগোনা বাড়ে, তবে আশানুরূপ দর্শনার্থীরা কিন্তু আসছে না, তাই ক্রেতার সংখ্যাও কিন্তু বেশ কম। তারা অনেকেই কিন্তু অপেক্ষা করছেন সাপ্তাহিক ছুটির জন্য, এজন্য কারণ শুক্র শনিবারগুলোতে কিন্তু সকাল থেকেই দর্শনার্থীদের কিন্তু ঢল নামে মেলাতে। এই 2 দিন কিন্তু বেশ ভালো বেচা কেনা হয়, তবে বাকি দিনগুলোতে যেহেতু বিক্রি কম হয় সেক্ষেত্রে কিন্তু বেশ হতাশ হয়ে যান কিন্তু বিক্রেতারা। আর মেলা কর্তৃপক্ষের অনেকের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে যেহেতু মেলায় দর্শনার্থীরা কম আসছেন সেহেতু টিকিটও কিন্তু বেশ কম বিক্রি হচ্ছে। অন্তরা, আপনার কাছ থেকে শুনছিলাম আজকের দিনের খবর, আমরা একটু আগে আপনার একটি প্রতিবেদন দেখছিলাম নানান অসঙ্গতি। আপনার কাছে আরো কোনো অসঙ্গতি চোখে পড়েছে কিনা এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে? হ্যাঁ ফরহাদ, আমরা আমার প্রতিবেদনে যেরকম দেখছিলেন যে একটা স্টলের ভেতরেই কিন্তু 2টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে, এটা কিন্তু বেশ বড় অসঙ্গতি। তাদের কাছে কিন্তু আমরা জানতে চেয়েছি বিভিন্ন তাদের কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা, যে তারা কাদের কাছ থেকে ভাড়া নিয়েছেন এই স্টলগুলো, সরাসরি ইপিবির কাছ থেকে নিয়েছেন নাকি তারা অন্য কারো মাধ্যমে নিয়েছেন। তারা কিন্তু আমাদের এই ধরনের কোনো তথ্য যেরকম দেখাতে পারেনি, তারা কিন্তু ঠিকভাবে আমাদের কাছে কথাও বলতে পারেনি যে তারা আসলে কাদের কাছ থেকে স্টল বরাদ্দ নিয়েছে। যেরকম এই ধরনের যে অসঙ্গতিগুলো রয়েছে, এর বাইরে কিন্তু আরো কিছু অসঙ্গতি কিন্তু আমাদের মেলায় চোখে পড়েছে, সেটা হচ্ছে মেলার ব্যবস্থাপনা। এত বড় একটা মেলার যে ব্যবস্থাপনা থাকার কথা, মেলার প্রথম দিন থেকে কিন্তু আমরা সেই ধরনের ব্যবস্থাপনা কিন্তু আমরা দেখতে পাইনি। এর মধ্যে কিন্তু একটা রয়েছে মেলার নকশা। এর আগে আমরা দেখেছি বাণিজ্য মেলার মূল ফটকের সঙ্গে কিংবা ভেতরের দিকে নানা জায়গায় কিন্তু মেলার নকশা টানানো থাকে, যেখানে কোন স্টল কোথায় আছে সেগুলো কিন্তু দর্শনার্থীরা দেখে বুঝতে পারেন যে মেলার এই দিকে গেলে এই স্টলগুলো তারা পাবেন, এই প্যাভিলিয়নগুলো দেখা তারা পাবেন। কিন্তু এবার কিন্তু 12 দিন কেটে গেলেও কিন্তু সেই কোনো ধরনের নকশা কিন্তু পুরো বাণিজ্য মেলার কোথাওই কিন্তু আমরা দেখতে পাইনি। এই নিয়ে কিন্তু আমরা এই তথ্য জানতে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি তথ্য কেন্দ্রে। তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তাদের কাছে একটি নকশা রয়েছে, দর্শনার্থীরা যদি এসে তাদের কাছে দেখতে চায় তাহলে তারা সেটা দেখাতে পারবেন, কিন্তু এর বাইরে কোথাও কোনো নকশা টানানো হয়নি। কেন টানানো হয়নি এই নিয়ে প্রশ্ন করলে তারা কিন্তু তার কোনো সদুত্তর আমাদের দিতে পারেন নাই। তারা বলেন যে হ্যাঁ টানানো হবে, কিংবা এই নিয়ে কিন্তু অনেক বাহানা করতে থাকে, যেটা বিভিন্ন ধরনের বাহানা কিন্তু আমাদের দেখিয়েছে তারা এই নকশা টানানো নিয়ে। আমরা কিন্তু অনেক দর্শনার্থীর সাথেও কিন্তু কথা বলেছি, তারা কিন্তু আমাদের এই যে তারা এখানে এসে হয়রানির শিকার হচ্ছেন, কারণ প্রত্যেকবার কিন্তু বাণিজ্য মেলার স্টলের জায়গা পরিবর্তন হয়, এক এক স্টল এক এক জায়গায় থাকে, প্রত্যেকবার এসে কিন্তু একই জায়গায় একই স্টল পাওয়া যায় না। এক্ষেত্রে কিন্তু তারা বেশ হয়রানির শিকার হচ্ছে কাঙ্ক্ষিত স্টল খুঁজে পেতে। অন্তরা, আপনি বলছিলেন যে তথ্য কেন্দ্রে তথ্য পাচ্ছেন না, আপনাকে আমরা দেখেছি যে ইপিবির কাছেও গিয়েছেন, তাদের কাছেও আপনার দেখলাম আপনি কোনো তথ্য পাননি। আপনি সংক্ষেপে বলবেন তাহলে আপনার কাছে কোনো সোর্স আছে কিনা যার কাছ থেকে এই অসঙ্গতি বিষয়ে আপনি জানতে পেরেছেন?
হ্যাঁ ফরহাদ, আমরা তথ্য কেন্দ্রে যেরকম তথ্য পাইনি, আমরা ইপিবির এখানে মেলায় কিন্তু ইপিবির একটি মেলার সচিবালয় রয়েছে, সেখানেও কিন্তু তাদের কাছে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে রাজি হননি, কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু অফ দ্য রেকর্ডে তারা আমাদের কিছু জানিয়েছে যে তারা কিন্তু এগুলো যে একেবারে খেয়াল করেননি তা কিন্তু না, তারা কিন্তু খেয়াল করেছেন, কিন্তু এগুলো আসলে কারা করছে না এই সম্পর্কে কিন্তু তারা স্পষ্টভাবে কোনো ধারণা তাদের কাছে নেই। তাদের কাছে যখন মনে হচ্ছে যে মেলার ভিতর দুর্নীতি হচ্ছে, তারা এই ক্ষেত্রে আমাদের বলেছেন যে এই ক্ষেত্রে তারা একটা কমিটি তারা গঠন করেছেন, যারা এই মেলার এই সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তাদের কাছে একটা রিপোর্ট দেবে যে এর মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা। কিন্তু এই যে 12টি দিন চলে গেল, এখনো পর্যন্ত কিন্তু মেলা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সরাসরি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। এমনকি এই ধরনের যে অসঙ্গতি রয়েছে, এই অসঙ্গতি নিয়েও তারা কিন্তু কোনো মুখ খুলতে রাজি হননি কেউই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, বাণিজ্য মেলার সবশেষ খবর জানানোর জন্য। সরাসরি যুক্ত ছিলাম পূর্বাঞ্চলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। সেখানকার নানা অসঙ্গতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। এবার বন্দর বাণিজ্যের খবর। ঊনষাট বছর পর 2024 সালে পরীক্ষামূলকভাবে চালু হলেও বছর না ঘুরতে কার্যত স্থবির হয়ে পড়ে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দর। একাধিকবার চালুর আশ্বাস মিললেও এখনও পুরোপুরি শুরু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। ভারতের মুর্শিদাবাদের ময়াঘাট থেকে স্বল্প খরচে পণ্য আমদানি ও পরিবহনের সম্ভাবনা থাকা দ্রুত বন্দর চালুর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। তাদের আশা, বন্দরটি চালু হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কমবে বেকারত্ব। আলতাফ হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ছাড়াই 2024 সালের 12 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দর। পরীক্ষামূলকভাবে ভারতের মুর্শিদাবাদের ময়া রুট হয়ে কয়েক মাস পণ্য আমদানি হলেও অবকাঠামোগত ঘাটতির কারণে অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায় কার্যক্রম। এরপর থেকে সম্ভাবনাময় এই নৌবন্দরটি পড়ে আছে। গত বছর নৌপরিবহন উপদেষ্টার পরিদর্শনের পর বন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হলেও অবকাঠামো নির্মাণ কাজ এগোচ্ছে ধীর গতিতে। আশা রাখি পোর্ট চালু হওয়ার পরে এলাকার অর্থনৈতিক অনেক উন্নত হবে। আমাদেরকে এখন ঘুরে আসতে হয় চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ হয়ে, ইম্পোর্ট হয়ে। আমরা যদি এখান থেকে আসি তো আমাদের 1-1.5 ঘন্টাতে আমাদের এখানে চলে আসবে সুলতানগঞ্জ পোর্টে। সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের ময়া বন্দরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। তবে নৌপথে বর্তমানে পর্যাপ্ত পানি থাকলেও বড় পরিসরে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ক্যাপিটাল ড্রেজিং প্রয়োজন বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। আমাদের নদীর যে ফ্লাড প্লেন, যেটা শুধু বর্ষাকালে ডুবে থাকে, হয়তো দেখা যাবে যে শীতকালে কিংবা শুকনো মৌসুমে সেটা আমরা অন্য কোনো বাণিজ্যিক কিংবা উৎপাদনমুখী কোনো একটা প্রবাহকে বাধা সৃষ্টি না করে কাজে লাগাতে পারি। এই জন্যই কিন্তু আমাদের দেশে ক্যাপিটাল ড্রেজিংয়ের বিষয়টা অনেক আগ থেকে আলোচিত হয়ে আসতেছে। বিআইডব্লিউটিও কর্তৃপক্ষ জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন মিললে শিগগিরই বন্দর চালুর আশাবাদ তাদের। হাইড্রোগ্রাফিক জরিপ করি, সেখানে যে পানির নাব্যতা পাওয়া যায় সর্বনিম্ন 10 ফিট, যেটা নৌ চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। জানা যায় 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের আগে সুলতানগঞ্জ, ময়া ও গোদাগাড়ী লালগোলা নৌঘাটের মধ্যে বাণিজ্য চালু ছিল। যুদ্ধের পর রুটটি বন্ধ হয়ে যায়। পরে রাজশাহী ধুলিয়ান 78 কিলোমিটার নৌপথ অনুমোদন পেলেও পদ্মার নাব্য সংকটের কারণে তা কার্যকর হয়নি। আলতাফ হোসেন, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। এবং নিজেকে সঠিক পথে অটল রাখা, সততা, নৈতিকতা এবং বিবেকই হবে আমাদের সবচেয়ে বড় পরিচয়। সুধীমণ্ডলী, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার কলেজের প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টা ফসলে আজকের এই নান্দিত কুচকাওয়াজ অনুষ্ঠান। আমি 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট সকল সদস্যকে এই মহান কাজের সফল পরিসমাপ্তির জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, তোমাদের সকলের কর্মজীবন হোক সাফল্যমণ্ডিত, সেই কামনা করছি। একই সাথে মনোজ্ঞ কুচকাওয়াজ
ও সুন্দর ব্যবস্থাপনা ও অক্লান্ত পরিশ্রম করে সাবলীলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আমি মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ, কমান্ড্যান্ট বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ এবং সংশ্লিষ্ট সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আজকের এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবীন সৈনিকদের অনুপ্রাণিত করার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বর্ডার গার্ড বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা নবীন সৈনিকদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঊর্ধ্বমুখী প্রবণতায় চলতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন। সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী প্রবণতা সকাল থেকে চলছে এবং এখন পর্যন্ত প্রধান সূচকের যে ঊর্ধ্বমুখী প্রবণতা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 15.15 পয়েন্ট বেড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি এখন 4,961.82 পয়েন্টে অবস্থান করছে। সরিয়া সূচক 2.96 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 998.66 পয়েন্টে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাছাইকৃত সূচকের ক্ষেত্রে 7.21 পয়েন্ট বেড়ে সেটি এখন অবস্থান করছে 1906.34 পয়েন্ট। এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে 101 কোটি 48 লাখ টাকার লেনদেন হয়েছে। আর সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের দাম বেড়েছে, শেয়ারের দাম বেড়েছে 186টি প্রতিষ্ঠানের, শেয়ারের দাম কমেছে 104টি প্রতিষ্ঠানের, আর অপরিবর্তিত রয়েছে 92টি প্রতিষ্ঠানের। আমরা একটু দেখতে চাই এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে তাতে কোন প্রতিষ্ঠানের শেয়ারের দাম কীরকম অবস্থায় আছে। আমরা একটু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছে এসিআই, তাদের প্রতিটি শেয়ার 210 টাকায় এই মুহূর্তে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে গতকালকে তারা কিন্তু 203 টাকায় বিক্রি করেছে তাদের প্রতিটি শেয়ার। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিডি থাইফোর্ড এবং কেপিবি খান, তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ার বিক্রি হয়েছে, একজনের হচ্ছে 6.31 কোটি এবং আরেকটি প্রতিষ্ঠান তাদের শেয়ার বিক্রি করেছে 3.84 কোটি টাকা এবং বিডি থাইফুডের প্রতিটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 13 টাকা 90 পয়সা এবং কেপিবি এর প্রতিটি শেয়ারের দাম বিক্রি হচ্ছে 43 টাকা 12 পয়সায়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ডিএসসির সবশেষ আপডেট। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লী। চলতি মৌসুমে শীত বাড়ায় বেচা বিক্রি ভালো, এতে খুশি বিক্রেতারাও। স্থানীয় এই শিল্পের প্রসারে নিরাপদ আর্থিক লেনদেনের সুবিধার্থে স্থানীয় বাজারে একটি ব্যাংক স্থাপন সহ সরকারের পৃষ্ঠপোষকতার দাবি ব্যবসায়ীদের। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের উপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে জবুথুবু এই অঞ্চলের জনজীবন। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লী। চাহিদা বাড়ায় রাত দিন বাহারি রকমের কম্বল তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত শিমুলদার, ঢেকুরিয়া, কুনকুনিয়া, ছালাবাড়া সহ বেশ কয়েকটি গ্রামে গড়ে উঠেছে কম্বল তৈরির কারখানা। কম দামে ভালো মানের কম্বল পাওয়ায় এখানকার কম্বলের চাহিদা রয়েছে দেশ জুড়ে। তাই প্রতি বছরই পরিধি বাড়ছে এই শিল্পের। এতে কর্মসংস্থান হয়েছে গ্রামের হাজার হাজার যুবক ও শিক্ষার্থীর। চলতি মৌসুমে শীত বাড়ায় বেচা বিক্রিও বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এখানকার কম্বল কিনতে। বেশি পড়ছে, ওই জন্য এবার মোটামুটি আরো ব্যবসা ভালো হয়ে যায়। কম রেটে আমরা মাল দিচ্ছি, বিভিন্ন এলাকা থেকে পার্টি এসে আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে। রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, নওগাঁ, এখান থেকে সকল কাস্টমার আসে। কম্বলগুলা মানগত ভালো, এই কম্বল আমরা বিক্রি করি, বাইরে বিক্রি করি, শহরে বিক্রি করি। নিরাপদ আর্থিক লেনদেনের জন্য স্থানীয় বাজারে একটি ব্যাংক স্থাপনের পাশাপাশি স্বল্প সুদে ব্যাংক ঋণের দাবি ব্যবসায়ীদের। মূলত আসলে মূলধনের অভাব, স্বল্প সুদে যদি ঋণ প্রদান করে তাহলে আমাদের ব্যবসা সম্প্রসারণ করা যাবে। স্থানীয় এই কম্বল শিল্পের প্রসারের জন্য নানা পরিকল্পনার কথা জানায় উপজেলা প্রশাসন। যেহেতু শীতকেন্দ্রিক ব্যবসা, বড় আকারের ভলিউমে যদি প্রোডাকশন হয় তাহলে সারা বছরই কাজ হবে। সেইভাবে আমরা শিল্পটাকে বড় করার জন্য আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটা করার চেষ্টা করছি। কাজীপুরের পাইকারি এই কম্বলপল্লীতে সর্বনিম্ন 150 টাকা থেকে সর্বোচ্চ 4000 টাকা মূল্যের বিভিন্ন ধরনের কম্বল পাওয়া যায়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ এলাকায় পেঁয়াজ তোলা শুরু হয়েছে। কৃষকরা বলছেন ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করায় বাজারের দাম কমেছে। লোকসান কমাতে সরকারি সহায়তার দাবি তাদের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তীব্র শীত উপেক্ষা করে জমি থেকে পেঁয়াজ তুলছেন কৃষক। খেতেই পরিষ্কার করে তা নেওয়া হচ্ছে বাজারে। চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ এলাকায় পেঁয়াজ তোলা শুরু হয়েছে, যদিও অনেক ক্ষেতে এখনো পূর্ণাঙ্গতা পায়নি ফসল। কৃষকরা বলছেন ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় বাজারে দাম কমে গেছে। প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ 40 থেকে 45 টাকা হলেও বাজারে বিক্রি করতে হচ্ছে 38 থেকে 42 টাকায়। লোকসান কমাতে আমদানি বন্ধের পাশাপাশি সরকারি সহায়তার দাবি তাদের। আমাদের তো বিঘা প্রতি আপনার ধরেন 75,000 টাকা খরচ, বর্তমানে আপনার যে দাম এই অনুযায়ী আমাদের ধরেন 60 থেকে আপনার 50 পাচ্ছি। ভবিষ্যতে আরো হয়তো দাম কমে যেতে পারে এই আশাতে এখন দেখছি যে 2000 টাকা পাচ্ছি, এখন বেশি পরে যদি 1,500 টাকা পাই। আশা আছে জাল ফেলছি 7-8টা বছর থেকে লাভই পাই না, আর 800 করে পেয়ে গেছে। এলসি ঢোকার জন্য আগামী উঠিয়ে বিক্রি করে দিয়েছি। এখন আসার জন্য ধরলেন কি যে পেঁয়াজের দাম পড়েছে, দিয়ে ধরলেন কি যে চাষি মানে মরে গেছে। জীবনটাই পাংচার। গতবার ধরলেন এক বিঘাতে 30 থেকে 40 হাজার করে নাই, এবার তো দেখা যাচ্ছে 15 থেকে 20 হাজার করে হারিয়ে যাবে। এখন ধরলেন এলসির পেজ গালা যদি না আসতো তাহলে আশা হয়তো যে ক্যাশটা হচ্ছে 10 টাকা হইলে সামনে বার হয়তো আরো 5-7 বিঘা করে হয়তো বেশি লাগাইতাম। পেঁয়াজ আবাদ বাড়াতে কৃষককে সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। আর দেশে পেঁয়াজ চাষ আরও বৃদ্ধি করা গেলে ভারতীয় পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রণোদনার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই সময়টাতে। ঠিক একইভাবে তারা মুড়ি কাটা পেঁয়াজ করছে, আমাদের দেশি যে পেঁয়াজ, এতে করে যে ওই সময়গুলোতে যে পেঁয়াজের ঘাটতি থাকে সেটা একদিকে যেমন পূরণ হচ্ছে, ঠিক একই সাথে তারা বাজার মূল্য ভালো পাচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে। এয়ার ফ্লো মেশিন ব্যবহার করে যদি তারা স্থাপন করে পেঁয়াজ সংরক্ষণ করে তাহলে পেঁয়াজের সংরক্ষণের যে অপচয় সেটাও রোধ হচ্ছে। এতে করে আমাদের যে পেঁয়াজের প্রাপ্যতাও বেড়ে যাচ্ছে, যাতে করে আমাদের আমদানি নির্ভরতা কমে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 4000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। আর জেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে চলতি অর্থ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আমদানি হয়েছে 25,200 মেট্রিক টন পেঁয়াজ, যার মধ্যে গত ডিসেম্বরই এসেছে 20,000 মেট্রিক টন পেঁয়াজ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ভরা মৌসুমে নওগাঁর পাইকারি মোকামে বেড়েছে চালের দাম। এই মুহূর্তে নওগাঁর পৌর চাল বাজারে আছেন সহকর্মী ইমার রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। দোকানের কোনো ঘাটতি নাই, চালের পাইকারি বাজারের দর কিন্তু প্রতি কেজিতে আমরা দেখছিলাম 2 টাকা বা 2.5 টাকা পর্যন্ত দাম বেড়েছে সরু জাতের এই চালগুলোতে। তবে চালের পাইকারি বাজারের দর কিন্তু খুচরা বাজারে এসে পড়েছে। প্রতি কেজিতে আমরা দেখছিলাম 2 টাকা বা 2.5 টাকা পর্যন্ত দাম বেড়েছে সরু জাতের এই চালগুলোতে। তবে স্বর্ণপাত জাতের যে চাল রয়েছে কিছুটা মোটা এই চালের দামটি অপরিবর্তিত হয়ে রয়েছে এবং এই মৌসুমে স্থানীয় কৃষি বিভাগ বলছে 12 লাখ মেট্রিক টন ধান এই বরেন্দ্র এলাকায়, বিশেষ করে নওগাঁয় চাষাবাদ হয়েছিল, যেখান থেকে 9,50,000 মেট্রিক টন চাল তারা পেয়েছে। একটা ভর মৌসুম, এই মৌসুমের এই সময়ে চালের দাম হঠাৎ করে লাফিয়ে বৃদ্ধিকে আসলে যারা ক্রেতা তারা বলছেন যে ব্যবসায়ীদের কোনো অসাধু চিন্তা থেকে হয়তো এই বিষয়টি আসতে পারে। তবে ব্যবসায়ীরা যে বিষয়টি আবার বোঝানোর চেষ্টা করছেন, সরু জাতের যে ধানগুলো ছিল এই ধানগুলো বাজারে কিছুটা কম আসছে, কিছুটা সংকট তৈরি হচ্ছে, ফলেই তাদের দিক থেকে দাম এই চালের বাড়ানোর একটা যুক্তি তারা তুলে ধরছেন। তবে জেলা আমরা যেটি লক্ষ্য করছিলাম যে বস্তাপতি এরকম বাড়তি দরের প্রভাব কিন্তু স্থানীয় বাজার থেকে শুরু করে পাইকারি বাজার বা সব জায়গাতে একটা প্রভাব পড়েছে এবং চালের এই জনপদে কিন্তু ধান চালের এটা ভর মৌসুম বলা হয়ে থাকে। কারণ বিগত মৌসুমে যে ধান চাল উঠেছিল এই ধান চালের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণে দাবি করা হচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে চালের বাজারের সবশেষ খবর জানার জন্য। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.5%, যা গত বছরের একই সময়ে ছিল 2.58%। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এ সময়ে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে,
মাত্র 2.30%। সেবা খাতে প্রবৃদ্ধি ছিল 3.67%, আর শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে 6.97%। শিল্প খাতের প্রবৃদ্ধির উপর ভর করে মূলত সার্বিক প্রবৃদ্ধি বেড়েছে। উন্নত প্রযুক্তি ও কাঁচামালের সহজ যোগানের অভাবে বিশ্ববাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশের তৈরি পোশাক শিল্প ও বস্ত্র খাত। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে দেশে 25তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মেলার আয়োজকরা। আগামী 28 থেকে 31 জানুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এবার মুক্তবাজারের খবর। উৎপাদন ও সরবরাহ বেশি থাকায় বিশ্ববাজারে নিম্নমুখী সয়াবিন বীজ ও গমের দাম। এদিকে দর বাড়লেও 2017 সালের এপ্রিলের পর সর্বনিম্নে নেমেছে চালের দাম। সরবরাহের বিপরীতে চাহিদা কম থাকায় গেল নভেম্বরের পর সর্বনিম্নে আছে ভুট্টার দাম। উৎপাদন ও সরবরাহ বেশি থাকায় বিশ্ববাজারে নিম্নমুখী সয়াবিন বীজের দাম বুধবার প্রতি বুশেলের দাম 0.34% বেড়ে $10.42 হলেও সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 0.99%, আর মাস ব্যবধানে কমেছে 2.75%। কমছে গমের দামও, বুশেল প্রতি $5.10 নেমেছে, সপ্তাহ ব্যবধানে কমেছে 1.39%, আর মাস ব্যবধানে দাম কমেছে 1.91%। ভারত ইন্দোনেশিয়ায় ভালো ফলন হওয়ায় 2017 সালের এপ্রিলের পর সর্বনিম্ন নেমেছে চালের দাম। তবে বুধবার প্রতি 100 কেজি চালের দাম 3.41% বেড়ে দাঁড়িয়েছে $10.61, যেখানে সপ্তাহ ব্যবধানে দাম 4.95% আর মাস ব্যবধানে বেড়েছে 8.82%। সরবরাহের বিপরীতে চাহিদা কম থাকে গেল নভেম্বরের পর সর্বনিম্নে আছে ভুট্টার দাম। তবে এই খাদ্যপণ্যের দামও বুধবার কিছুটা বেড়ে বুশেল প্রতি $4.21 হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র দফতর জানায়, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় 8,000 শিক্ষার্থী এবং 2,500টি বিশেষায়িত ভিসা আছে। এদিকে ভিসা বাতিলের 4টি প্রধান কারণ হিসেবে মেয়াদ উত্তীর্ণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হামলা এবং চুরির বিষয়কে উল্লেখ করেছেন দফতরের উপমুখপাত্র টমি পিক্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাণিজ্য মেলায় স্টল বরাদ্দে হজও বড়ল। কাগজে কলমে 6 দেশের 11 প্রতিষ্ঠানকে দেয়া হলেও অংশগ্রহণ দ্বিগুণেরও বেশি। অসঙ্গতি নিয়ে মুখে কুলুপ ইপিবির। উদ্বোধনের বছর পেরোলেও স্থবির রাজশাহী সুলতানগঞ্জ নৌবন্দর। পুরোপুরি চালু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি। এবং ভারত থেকে আমদানি বাড়ায় দেশের বাজারে কমেছে পেঁয়াজের দাম। চাঁপাইনবাবগঞ্জে উৎপাদন খরচ উঠছে না কৃষকের। লোকসান কমাতে সরকারি সহায়তা দাবি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।